Hello everyone, I am Dr. Dhruvanjyoti Mondol and my channel name is Topics in Chemistry. Please subscribe my channel. I will discuss different topics of chemistry in this channel. So please subscribe my channel to get latest notification. যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট নাম্বার। মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট নাম্বার। মোবিলিটি মানে হচ্ছে আয়নীয় গতিশীলতা, অ্যান্ড ট্রান্সপোর্টের বাংলা হচ্ছে বহনাঙ্ক। ঠিক আছে, তো এই টপিক দুটো সম্বন্ধে আমরা জানবো হোয়াট ইজ মোবিলিটি অ্যান্ড হোয়াট ইজ ট্রান্সপোর্ট নাম্বার। তো প্রথমেই আমি একটু আগে ক্লাসে আমি বলেছিলাম আগের লেকচারে যে কন্ডাক্ট্যান্স, সেখানে কন্ডাক্ট্যান্স আমি বলেছিলাম দেখবে যে কন্ডাক্ট্যান্স কিছু পার্টিকুলার টপিক্সের উপরে ডিপেন্ড করে, কিছু পার্টিকুলার প্যারামিটার্সের উপর ডিপেন্ড করে। কী কী প্যারামিটার্স? নাম্বার 1 হচ্ছে নেচার অফ ইলেকট্রোলাইট, নাম্বার 2 হচ্ছে কনসেন্ট্রেশন এবং নাম্বার 3 হচ্ছে টেম্পারেচার। এই তিনটে ফ্যাক্টরসের উপরে মেনলি কন্ডাক্ট্যান্স ডিপেন্ড করে। নেচার অফ ইলেকট্রোলাইট তার মধ্যে একটা অন্যতম ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন তুমি যদি HCl নাও আর তুমি যদি NaCl নাও, HCl কন্ডাক্ট্যান্স সেটা হচ্ছে NaCl এর কন্ডাক্ট্যান্স থেকে বেশি, HCl এর কন্ডাক্ট্যান্স NaCl এর কন্ডাক্ট্যান্স থেকে বেশি। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে কেন বেশি, কেন HCl এর কন্ডাক্ট্যান্স NaCl থেকে বেশি? তার অ্যান্সার দেবে আমার এই টার্মটা মোবিলিটি। ঠিক আছে, তার কারণটা হচ্ছে মোবিলিটি অফ H প্লাস ইজ গ্রেটার দ্যান মোবিলিটি অফ Na প্লাস। ঠিক আছে, মানে H প্লাসের মোবিলিটি Na প্লাসের থেকে বেশি। তো জানো যে H প্লাসের সাইজ হচ্ছে ছোট, Na প্লাসের সাইজ হচ্ছে বড়। তাই ধরো একটা ইলেকট্রোড, এখন দুটো ইলেকট্রোড নিমজ্জিত করা আছে একটা সলিউশনের মধ্যে, যেখানে H প্লাসও আছে এবং Na প্লাসও আছে। তো H প্লাস যেহেতু সাইজ ছোট, খুব স্বাভাবিকভাবে বলতে পারবে HCl খুব ইজিলি এই সাইড থেকে এই সাইডে সে মুভ করতে পারবে, খুব ফাস্ট সে কিন্তু মুভ করতে পারবে সোডিয়াম প্লাসের থেকে। যেহেতু যত বেশি ভালো মুভমেন্ট করতে পারবে তত বেশি কী হবে, মোবিলিটিটা ইনক্রিজ করবে। সেই জন্যই সাধারণত H প্লাসের মোবিলিটিটা বেশি হয়। হ্যাঁ, আরও কিছু কারণ আছে, আমি পরে সেটা ডিসকাস করব। তো প্রথমেই বলে দিই যে কেন, হোয়াট ইজ মোবিলিটি। দেখো, মোবিলিটি ডেফিনেশন এখানে দেওয়া হচ্ছে আয়নিক মোবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই অ্যান আয়ন পার সেকেন্ড আন্ডার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। মানে এখানে বলছে মোবিলিটি হচ্ছে সেই জিনিসটাই যখন একটা আয়ন পার সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, ডিস্টেন্স ট্রাভেলড বাই অ্যান আয়ন পার সেকেন্ড, একটা আয়ন পার সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট টার্ম এখানে দেখো বলছি আন্ডার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা সেটা কিন্তু ইউনিট হতে হবে, 1 হতে হবে। সেই অবস্থায় একটা আয়ন কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে পার সেকেন্ডে। তোমরা জানো ডিস্টেন্স ট্রাভেল পার সেকেন্ড মানে কি, ভেলোসিটি। আমার তুমি বলতে পারো মোবিলিটি মানে হচ্ছে ভেলোসিটি আন্ডার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো এবার জানতে হবে যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট জিনিসটা কি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের বাংলা হচ্ছে বিভব অবক্রম। এখানে এটা একটা ফর্মুলা আছে, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইলেকট্রোডস, বা দুটো ইলেকট্রোডস আছে তার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রোডস। ঠিক আছে, সেটাই হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ডেফিনেশন। তাহলে আমি দেখতে পাচ্ছি ধরো দুটো ইলেকট্রোড আছে এবং দুটো ইলেকট্রোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে E, ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোডস হচ্ছে L, তার মানে E বাই L হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তার মানে E বাই L যদি হয় তা তুমি কি বলতে পারবে, এর ইউনিট কি হবে, E হচ্ছে ভোল্ট ডিভাইড বাই সেন্টিমিটার, মানে ভোল্ট সেন্টিমিটার ইনভার্স। তার মানে এই যে পার্টটা সেটা কিন্তু 1 হতে হবে। তার মানে সেটাই হচ্ছে কিন্তু মোবিলিটি। তার মানে বুঝতে পারছো মোবিলিটি একরকম, ভেলোসিটি আর একরকম জিনিস। ভেলোসিটি মানে হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল পার সেকেন্ড। ঠিক আছে, ডিস্টেন্স ট্রাভেল পার সেকেন্ড সেটা হচ্ছে ভেলোসিটি, কিন্তু মোবিলিটি হচ্ছে কি, ডিস্টেন্স ট্রাভেলড বাই অ্যান আয়ন পার সেকেন্ড আন্ডার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মোবিলিটি। এবার মোবিলিটি ইউনিট কী হবে, মোবিলিটি ইউনিট মানে কি হচ্ছে, দেখো ইউনিট মানে কি বললাম, অলরেডি আমি বললাম ভেলোসিটি পার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। মানে ভেলোসিটি হচ্ছে তোমরা জানো ইউনিট কি, সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ভোল্ট পার সেন্টিমিটার। এটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ইউনিট।
তার মানে কি সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ভোল্ট পার সেন্টিমিটার, মানে কি হলো সেমি স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটাই হচ্ছে মোবিলিটি ইউনিট। ঠিক আছে, তার মোবিলিটি ইউনিট কিন্তু ভেলোসিটি ইউনিট নয়, ভেলোসিটি ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, কিন্তু মোবিলিটি ইউনিট কি সেমি স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোবিলিটি ডেফিনেশন। এবার একটু আগে আমি বললাম যে এইচ প্লাসের মোবিলিটি হচ্ছে এন এ প্লাসের থেকে বেশি। সেই জন্য একটা পরীক্ষার সময় একটা কোশ্চেন প্রায় আসে, সেটা বলছে হোয়াই ডাজ এইচ প্লাস শোস অ্যাবনর্মাল কন্ডাক্ট্যান্স, বা হোয়াই, আমি একটু আগে যেটা দেখালাম, হোয়াই ইউ অফ এইচ প্লাস মানে মোবিলিটি অফ এইচ প্লাস গ্রেটার দ্যান ইউ অফ সোডিয়াম প্লাস অর এনি আদার আয়ন, যে কোনো আয়নের থেকে কেন এইচ প্লাসের মোবিলিটি সব থেকে বেশি হয়, বা কোশ্চেন এরকম থাকতে পারে কেন এইচ প্লাস অ্যাবনর্মাল কন্ডাক্ট্যান্স শো করে, মানে কেন শো করে অ্যাবনর্মাল কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, সেটা হচ্ছে কোশ্চেন। তো অলরেডি আমি বললাম যে প্রথম পয়েন্টটা হচ্ছে স্মল সাইজ অফ এইচ প্লাস, সেটা ঠিক আছে, এইচ প্লাসের সাইজ তোমার জানো, এইচ প্লাসের সাইজ খুব ছোটো। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা এক্সপ্লেন করা যায়, এটাকে এক্সপ্লেন করার জন্য আমাকে একটা মেকানিজম কনসিডার করতে হবে, যাকে বলা হয় গোথাস মেকানিজম অর প্রোটন জাম্প মেকানিজম। এই মেকানিজমটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করে কেন এইচ প্লাসের কন্ডাক্টিভিটি যে কোনো আয়ন থেকে বেশি। ঠিক আছে, তো আমি এবার গোথাস মেকানিজম কি সেটা একটুখানি বলে দিই। তোমরা জানো যে ওয়াটার কিন্তু যখন আমি লিকুইড ওয়াটার কনসিডার করি, সেখানে কিন্তু প্রত্যেকটা ওয়াটার মলিকুল হাইড্রোজেন বন্ড দিয়ে কিন্তু তারা কিন্তু একের সঙ্গে আটকে থাকে, এবার এর মধ্যে বন্ডিংটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং থ্রু দিয়ে তারা কানেক্ট করে থাকে একটার সঙ্গে আর একটা। যেমন দেখো এখানে একটা আমি দিয়েছি, এখানে একটা ওয়াটার এই ও আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এবং তোমরা জানো যে ওয়াটারের দুটো অক্সিজেনের মধ্যে দুটো লোন পেয়ার থাকে, এই একটা লোন পেয়ার আছে, এই একটা লোন পেয়ার আছে। তাহলে এই একটা ওয়াটার মলিকুল, পাশে একটা ওয়াটার মলিকুল শো করা হয়েছে। এই দুটো ওয়াটার মলিকুল দেখো এই ডট লাইন দিয়ে ডট একটা লাইন দেওয়া হয়েছে, এই লাইনটা হচ্ছে কিন্তু হাইড্রোজেন বন্ডিং, মানে এই এইচের সঙ্গে ওর মধ্যে একটা ইন্টারাকশন আছে, একটা স্পেশাল টাইপের ইন্টারাকশন আছে, সেটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং, ধরো এটা হাইড্রোজেন বন্ডিং দিয়ে বাইন্ড করেছে। সিমিলারলি ধরো এই একটা ওয়াটার মলিকুল আছে এবং সেখানে ধরো এই মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে। ধরো আমি তিনটে ওয়াটার মলিকুল কনসিডার করলাম, তাদের মধ্যে দেখতে পাচ্ছি যেমন দুরকম টাইপ দুটো হাইড্রোজেন বন্ডিং দিয়ে সে বাইন্ড করে আছে। এইবার কি করব, আমি বলেছি যে এই মোবিলিটি হচ্ছে এইচ প্লাস যে কোনো আয়ন থেকে বেশি। মোবিলিটি মানে হচ্ছে কি বলতো, যে একটা এই যে আমি এখানে দেখালাম যে এই যে এইচ প্লাসটা আছে বা এই যে ক্যাটায়নটা আছে, সে কতটা ফাস্ট এক সাইড থেকে এক সাইডে মুভ করতে পারে। যত ফাস্ট মুভ করতে পারবে তত তার কিন্তু মোবিলিটি বাড়বে। ঠিক আছে, যার মুভমেন্ট যত ফাস্ট হবে তার তত বেশি মোবিলিটি বাড়বে। তার মানে তুমি দেখতে পাচ্ছ, এবার ধরো এই যে ওয়াটার মলিকুলগুলো আছে, এই ওয়াটারের মধ্যে আমি বাইরে থেকে একটা এইচ প্লাসকে অ্যাড করলাম, তাহলে এখানে বাইরে থেকে একটা প্রোটনকে অ্যাড করলাম, মানে এইচ প্লাস অ্যাড করলাম। যখন এইচ প্লাস অ্যাড করলাম তখন কী করবে, এই যে ওয়াটারের লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা এখানের সঙ্গে এই এইচ প্লাসকে অ্যাটাক করবে। তার মানে আমাকে দেখতে হবে যে এই এইচ প্লাসটা যদি এই সাইড থেকে এই সাইডে খুব ফাস্ট মুভ করতে পারে, তাহলে কিন্তু এইচ প্লাসের মোবিলিটি খুব বেশি হবে। ঠিক আছে, তো যখন আমি এইচ প্লাস অ্যাড করলাম, যেটা আমি বললাম, যখন এইচ প্লাস অ্যাড করলাম, এই লোন পেয়ারটা এই এইচ প্লাস সঙ্গে কিন্তু একটা কিন্তু রিয়াকশন করলো, মানে সেই লোন পেয়ারটা কিন্তু এখানে অ্যাটাচ করলো এইচ প্লাসের সঙ্গে। তার মানে আমি নেক্সট দেখতে পাচ্ছ যে নেক্সট আমি আরও দিয়েছি, মানে পরের স্টেপে কী হবে, এই যে লোন পেয়ারটা যখন এখানে অ্যাটাক করলো, এই এইচ প্লাসটা কিন্তু এই অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে গেল, দিয়ে আমার কী তৈরি করলো, দেখো এই এইচটা কিন্তু এখানে বন্ড করে গেছে। তার মানে এখানে একটা H3O প্লাস তৈরি হয়েছে, এখানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ তৈরি হয়েছে। ঠিক আছে, তার মানে এটা H3O প্লাস তৈরি হলো। ঠিক আছে, এবার এটাও কিন্তু পাশেরটার সঙ্গে এরকম হাইড্রোজেন বন্ডিং করে আছে। ঠিক আছে, এটাও দেখো এই ওয়াটারটাও পাশের সঙ্গে এরকম হাইড্রোজেন বন্ডিং করে আছে। তাহলে কি করবে, এবার কি করবে, এই লোন পেয়ারটা এখানে গিয়ে অ্যাটাক করলো। যখন অ্যাটাক করবে তখন এই বন্ডটা ব্রেক করে যাবে, এটা খুলে গেল। খুলে গেলে কি হবে, পরের স্টেপে দেখতে পাচ্ছ এই বন্ডটা কিন্তু খুলে গেছে, এই বন্ডটা কিন্তু আর বন্ড নেই। এবার কি হলো, এদের মধ্যে একটা বন্ড তৈরি হয়ে গেল, এই এইচটা কিন্তু এই অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে গিয়ে একটা বন্ড তৈরি করলো। ঠিক আছে, আর এটা কিন্তু আগে যেমন ছিল, প্রথমে দেখো সে H2O ছিল, এখন কিন্তু সে আবার দেখো ও এইচ হয়ে গেছে, মানে H2O হয়ে গেছে। কিন্তু এবার কি হলো, এই প্রোটন যেটা ছিল সেই প্রোটনটা কিন্তু এখানে চলে এলো। যখন চলে এলো তখন দেখো এটা চলে এলো কি H3O
প্লাস, এটা H3O প্লাস তৈরি হলো। ঠিক আছে, এবার কী হবে নেক্সট স্টেপে পাশের যে ওয়াটার মলিকুলটা সেটাও কিন্তু এর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে আছে, সঙ্গে সঙ্গে কী করবে এই লোন পেয়ারটা এই প্রোটনের সঙ্গে অ্যাটাক করলো, আবার এটা খুলে গেলে কী হবে এই বন্ডটা ভেঙে গেল আর এদের মধ্যে একটা বন্ড তৈরি হলো। তো নেক্সট স্টেপে দেখো এখানে এটা প্রথমে ছিল, এটা এখন কিছু নেই, এখন দেখো এটা আগে ছিল, এবার কি হলো এটা 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 ও এটা এইচ হয়ে গেল আর এই প্রোটনটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ হয়ে গেল, দিয়ে তৈরি করলো কি H3O প্লাস। তার মানে দেখো যে প্রোটনটা প্রথমে এখানে ছিল, সে প্রোটনটা আস্তে আস্তে প্রথমে এটা জাম্প করলো, এখান থেকে সে এটাতে জাম্প করলো, এখান থেকে সে এখানে জাম্প করলো। ঠিক আছে, এবার ধরো এই পাশে ইলেকট্রোড আছে, এখানে হয়তো ইলেকট্রোড আছে, ধরো কথা বললাম এখানে ইলেকট্রোড আছে, তখন কী হবে লাস্ট স্টেপে এই প্রোটনটা খুলে গিয়ে এই H প্লাসটা ওই ইলেকট্রোডে চলে গেল। তার মানে কি হলো সে কিন্তু একটা ওয়াটার থেকে আরেকটা ওয়াটারে সে কিন্তু জাম্প করে যাচ্ছে, সে কিন্তু ট্রাভেল করছে না, সিম্পলি জাম্পিং করার জন্যই এটা নাম দেওয়া হলো প্রোটন জাম্প মেকানিজম। গোথাস দিয়েছিল বলে নাম দেওয়া হলো গোথাস মেকানিজম। সেই জন্য প্রোটন কি হয় খুব ফাস্ট মুভ করে, একটা সাইড থেকে আরেকটা সাইডে প্রোটন প্রচণ্ড ফাস্ট মুভ করে, সেই জন্য প্রোটনের কন্ডাক্টিভিটি খুবই বেশি। ঠিক আছে, সেই জন্য প্রোটনের কন্ডাক্টিভিটি যে কোনো আয়ন থেকে বেশি। এবার তুমি যদি ধরো একটা কথা বললাম, তুমি ওটা Na+কে কনসিডার করো, Na+ কিন্তু এরকম টাইপের কোনো মেকানিজম কিন্তু হয় না। আগে যেমন মেকানিজম দেখালাম সেটা কিন্তু Na+ পসিবল নয়। Na+ কী করবে নিজে থেকে এক সাইড থেকে এক সাইডে মুভ করবে, তাকে কিন্তু এইভাবে জাম্পিং করে যাবে না, তাকে নিজে থেকে মুভ করতে হবে। সেই জন্য বুঝতেই পারছো যেহেতু জাম্পিং যেতে হচ্ছে না, তাকে যেহেতু নিজে থেকে ট্রাভেল করতে হচ্ছে, তার কিন্তু মোবিলিটি H+ থেকে অনেক কম হবে, তাই এর কন্ডাক্টিভিটিও কিন্তু কমে যাবে। সেই জন্য H+ এর কন্ডাক্টিভিটি তুমি যে কোনো আয়ন থেকে যে কোনো আয়ন যদি কনসিডার করো, এনি আয়ন তার থেকে কিন্তু বেশি, সে Na+ হতে পারে, সে লিথিয়াম প্লাস হতে পারে, পটাশিয়াম প্লাস হতে পারে, যে কোনো আয়ন থেকে H+ এর কন্ডাক্টিভিটি কিন্তু অনেক বেশি। এবার চলে আসো OH-। আর একটা কোশ্চেন থাকে, হোয়াই কন্ডাক্টিভিটি অফ H+ গ্রেটার দ্যান কন্ডাক্টিভিটি অফ OH-, মানে মোবিলিটি অফ H+, এখানে বলেছে মোবিলিটি, ইউ হচ্ছে H+ এর মোবিলিটি আর ইউ হচ্ছে OH- এর মোবিলিটি, কেন বেশি? OH- কিন্তু মনে রাখবে OH- কিন্তু গোথাস মেকানিজম ফলো করে। ঠিক আছে, দেখো এখানেও দেখো গোথাস মেকানিজম, সেও কিন্তু জাম্প করে। এই যে OH- প্রথমে তুমি ধরো বাইরে থেকে অ্যাড করলে, এই নেগেটিভ চার্জটা কী করলো এই প্রোটনের সঙ্গে প্রোটনকে অ্যাটাক করে কী হবে দেখতেই পাচ্ছ। এবার কী হবে এই লোন পেয়ার যে দুটো ইলেকট্রন পেয়ার ছিল সেটা অক্সিজেন মাথায় চলে গেল। সেজন্য নেক্সট স্টেপে পরের যে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, পরের স্টেপে কী হবে এইটা প্রোটনকে অ্যাটাক করলো, এদের মধ্যে একটা বন্ড তৈরি হলো আর এই বন্ডটা খুলে গেলে মাথায় চার্জটাকে নেগেটিভ তৈরি হয়ে গেল, সেই জন্য OH- তৈরি হয়ে গেলো এখানে, মানে যে OH- এখানে ছিল সেই OH- কিন্তু এখানে চলে এলো। পরের স্টেপে কী হবে এই OH- এখানে অ্যাটাক করলো, তারপর কী হবে আবার এদের মধ্যে একটা বন্ড তৈরি হবে, দেখো বন্ড তৈরি হয়েছে, এদের মধ্যে একটা বন্ড তৈরি হয়ে গেল আর এই বন্ডটা খুলে গিয়ে কী তৈরি করলো OH- তৈরি করলো। তার মানে OH- দেখো প্রথমে এদিকে ছিল, এখন কিন্তু এদিকে চলে এলো, তার মানে এটাও কিন্তু গোথাস মেকানিজমকে ফলো করছে, এটাও কিন্তু সেম গোথাস মেকানিজমকে ফলো করছে OH-ও। তার মানে এখানেও তুমি বলতে পারতো যে তার মানে OH- এর কন্ডাক্টিভিটি খুব বেশি হবে, কিন্তু কি হয় H+ এর মতো এর কন্ডাক্টিভিটি অতটা বেশি হয় না। তার কারণটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা স্মল সাইজ অফ H+ আয়ন। H+ও গোথাস মেকানিজম ফলো করে, OH- গোথাস মেকানিজম ফলো করে, কিন্তু H+ এর যে স্মল সাইজ তার জন্য এর কন্ডাক্টিভিটি বা তুমি বলতে পারো মোবিলিটি OH- আয়ন থেকে কিন্তু বেশি হয়। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে গোথাস মেকানিজম, যেটা থেকে আমি বলতে পারি যে কেন H+ এর কন্ডাক্টিভিটি যে কোনো আয়ন থেকে বেশি, ঠিক আছে, বা মোবিলিটি বেশি। এবার আমি পরের একটা কোশ্চেনে চলে যাই, যেটা কখনো কখনো পরীক্ষার সময় আসে। সেটা বলছে হোয়াই মোবিলিটি অফ লিথিয়াম প্লাস ইজ লোয়ার ইন অ্যাকোয়াস সলিউশন, বা কোশ্চেনটা এরকম বলতে পারি মোবিলিটি অর্ডারটা হচ্ছে লিথিয়াম প্লাস লেস দ্যান সোডিয়াম প্লাস লেস দ্যান পটাশিয়াম প্লাস, বাট সাইজ অর্ডার হচ্ছে পটাশিয়াম প্লাস গ্রেটার দেন সোডিয়াম প্লাস গ্রেটার দেন লিথিয়াম প্লাস। তার মানে কোশ্চেন হচ্ছে যে লিথিয়াম প্লাসের মোবিলিটি কেন বাকি যে সমস্ত ক্যাটায়ন, মানে বাকি ওই যে ফার্স্ট গ্রুপ যেটা আছে, মানে প্রথম যে গ্রুপে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সেই গ্রুপের মধ্যে কেন লিথিয়াম প্লাসের মোবিলিটি সব থেকে কম হয়, বা কেন তার কন্ডাক্টিভিটি সব থেকে কম হয়, সেটার অ্যান্সার আমাকে এবার খুঁজতে হবে। তাই অ্যান্সারটা কারণ কি? কিন্তু তুমি দেখো আমি একটু আগেই বললাম সাইজ অর্ডারটা কিন্তু ডিফারেন্ট, সেটা হচ্ছে পটাশিয়াম প্লাস গ্রেটার দেন সোডিয়াম প্লাস গ্রেটার দেন লিথিয়াম প্লাস। মানে আমি যেটা মোবিলিটি ডেফিনেশন জানি, যার সাইজ যত ছোট
তত ফাস্ট মুভ করতে পারে। যদি ফাস্ট মুভ করে তাহলে সেই অনুযায়ী লিথিয়াম প্লাসের মোবিলিটি সব থেকে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু হয় না। ঠিক আছে, তো স্যার অ্যান্সারটা আমাকে এবার দিতে হবে। একটু আগেই বললাম, তুমি যদি দেখো পিরিয়ডিক টেবিলে তাহলে দেখবে ফার্স্টে আছে এখানে ফার্স্ট গ্রুপ অ্যালকালি মেটাল, তার মধ্যে প্রথম আছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সিজিয়াম। আমি যদি ওপর থেকে নিচে যাই, তোমরা জানো ওপর থেকে নিচে গেলে একটা গ্রুপে কী হয়, সাইজ ইনক্রিজ করে। তার মানে তুমি যদি লিথিয়াম প্লাস কনসিডার করো তার সাইজ সব থেকে কম, সোডিয়াম প্লাস যদি সিজিয়াম প্লাস কনসিডার করো তার সাইজ কিন্তু সব থেকে বেশি। তার মানে গ্র্যাজুয়ালি কিন্তু সাইজ ইনক্রিজ করছে, সেটা কিন্তু এটা এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল। সেই অনুযায়ী আমি যদি বলি তাহলে লিথিয়াম প্লাসের সাইজ যদি সব থেকে ছোটো, তার মোবিলিটি সব থেকে বেশি হওয়া উচিত, কিন্তু হয় না। তার এক্সপ্লেনেশনটা কী দেবো, এই টার্মটা সলভেশন এফেক্ট। ঠিক আছে, সেটা হচ্ছে সলভেশন এফেক্ট দিয়ে বলতে হবে। ঠিক আছে, তো সলভেশন এফেক্ট জিনিসটা কি, মানে যখন তুমি লিথিয়াম প্লাসকে ওয়াটারের মধ্যে ডিজলভ করবে তখন কিন্তু ওয়াটারের মধ্যে সে সলভেটেড হয়ে যাবে। এবার সলভেটেড যদি হয়ে যায় তাহলে কি হবে, তার কন্ডাক্টিভিটি ডিক্রিজ করবে। সেই এক্সপ্লেনেশনটা কী হয় সেটা আমি বলি। সলভেশন এফেক্ট, একটা ধরো কোনো একটা আয়নকে ডিজলভ করলে ওয়াটারের মধ্যে তখন সে কী হবে, চারিদিকে ওয়াটার দিয়ে সে বাইন্ড করে যাবে এভাবে। ঠিক আছে, তো দেখা যায় সেটা ডিপেন্ড করে চার্জ বাই রেডিয়াসের উপরে, এবং চার্জ বাই রেডিয়াসকে নাম দেওয়া হলো আয়নিক পোটেনশিয়াল, এবং সেটাকে ডিনোট করা হলো কীভাবে, ফাই দিয়ে, ফাই। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখো আমি যদি এই আয়নগুলো কনসিডার করি, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, সবচেয়ে ছোটো সাইজ কার, সবথেকে ছোটো হচ্ছে লিথিয়াম প্লাসে। তার মানে এখানে যদি রেডিয়াসটা বসায় তাহলে আয়নিক পোটেনশিয়াল কার সব থেকে বেশি হবে, লিথিয়াম প্লাসে। তাহলে ফাই অফ লিথিয়াম প্লাস গ্রেটার দেন ফাই অফ সোডিয়াম প্লাস গ্রেটার দেন ফাই অফ পটাশিয়াম প্লাস। ঠিক আছে, এবার যেহেতু এটা সব থেকে বেশি হয়ে গেল তখন কি হবে, সে কিন্তু সব থেকে ইজিলি সলভেটেড হয়ে যাবে, মানে চারিদিকে ওয়াটার দিয়ে বাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখতেই পাচ্ছ এখানে যখন লিথিয়াম প্লাসকে আমি ডিজলভ করলাম, ওয়াটার কিন্তু চারিদিক থেকে দেখো, এখানে একটা ওয়াটার, এখানে একটা ওয়াটার, এখানে একটা ওয়াটার, এখানে একটা ওয়াটার, এখানে ওয়াটার, ওয়াটার, চারিদিকে সে কিন্তু 6টা ওয়াটার দিয়ে সে কিন্তু বাউন্ড হয়ে গেল। তার মানে প্রথমে লিথিয়ামের সাইজ ছিল হচ্ছে এইটুকু ছোটো মতো, এটা লিথিয়ামের সাইজ ছিল, কিন্তু যখন সে ওয়াটার দিয়ে বাইন্ড করে গেল তখন কিন্তু সাইজটা এটা নেই, এখন সাইজটা কীরকম হয়ে গেল, এরকম বড় বিগ সাইজ হয়ে গেল। ঠিক আছে, তার মানে সাইজটা কিন্তু বেড়ে গেল, সাইজটা কিন্তু আর অ্যাকচুয়াল সাইজ থাকছে না। বাট তুমি যদি সোডিয়াম প্লাস বা পটাশিয়াম প্লাস কনসিডার করো তখন কিন্তু দেখা যায় যে এতগুলো ওয়াটার মলিকুল কিন্তু চারিদিকে বাইন্ড করে না। যেমন দেখা যায় পটাশিয়াম প্লাসের ক্ষেত্রে দেখা যায় ধরো 4টে ওয়াটার মলিকুল বাইন্ড করলো, তার মানে কী হলো, তার সাইজটা কিন্তু মানে তার যে হাইড্রেটেড যে ফর্ম, মানে পটাশিয়াম প্লাসের যে হাইড্রেটেড ফর্ম, মানে সে যখন ওয়াটার দিয়ে হাইড্রেটেড হয়ে গেল তখন কিন্তু পটাশিয়াম প্লাসের সাইজ ছোট হয়ে গেল। পটাশিয়াম প্লাস মানে হাইড্রেটেড ফর্মটা কিন্তু ছোট হয়ে গেল। সে যদি ছোট হয়ে যায় তার মানে তুমি বুঝতেই পারছো যে লিথিয়াম প্লাস যখন হাইড্রেটেড হয়ে যাবে তখন সেটা মুভমেন্টটা অনেক স্লো হয়ে যাবে পটাশিয়াম প্লাস থেকে। ঠিক আছে, তাই কি হয়, অ্যাকচুয়ালি মোবিলিটিটা কিন্তু অর্ডারটা ডিফারেন্ট হয়, সেটা হচ্ছে লিথিয়াম প্লাস লেস দ্যান সোডিয়াম প্লাস লেস দ্যান পটাশিয়াম প্লাস। কিন্তু মনে রাখবে এটা কিন্তু তখনই অর্ডার হবে যদি তুমি এটা অ্যাকোয়াস সলিউশনে নাও, মানে অ্যাকোয়াস সলিউশনে নিলেই কিন্তু এরকম টাইপের একটা বন্ডিং হয়ে যাবে, আর বন্ডিং হয়ে গেলে কিন্তু সাইজটা বড় হয়ে যাবে, আর সাইজ বড় হয়ে গেলে কিন্তু তার মোবিলিটি কমে যাবে। ঠিক আছে, তো সেজন্য বলছি ডিউ টু স্মল সাইজ অফ লিথিয়াম প্লাস উইল বি হাইড্রেটেড ইন ওয়াটার। ঠিক আছে, হাইড্রেটেড হয়ে যাওয়ার জন্য তার থাকবে স্মল বা লো মোবিলিটি। এইবার আমরা জানবো আরেকটা টপিক, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার সম্বন্ধে। সো ট্রান্সপোর্ট নাম্বার মানে হচ্ছে এর বাংলা হচ্ছে বহনাঙ্ক। আমি বারবার বলি তোমরা যখন পড়াশোনা করবে তখন কিন্তু বাংলাটা বেশি জানবে না, ইংলিশটা বেশি জানবে, এবং লেখার সময়ও তুমি এই টার্মগুলোকে ইংলিশে লেখার চেষ্টা করবে, বাংলায় লিখবে না। ঠিক আছে, কারণ তুমি যদি ইংলিশে লিখো তোমারই সুবিধা, তুমি যখন হায়ার স্টাডিজ করবে তখন তুমি বেশি ইজিলি আরও ব্যাপারগুলো জানতে পারবে। তো সবসময় চেষ্টা করবে ইংলিশে টার্মগুলো লেখার। তো ট্রান্সপোর্ট নাম্বারের ডেফিনেশন এখানে দেখো আমি বলেছি,
fraction of total current carried by an ion called transport number। মানে ট্রান্সপোর্ট নাম্বার ডেফিনেশন হচ্ছে কোনো তড়িতের, ধরো কোনো একটা টোটাল তড়িৎ আছে, টোটাল অ্যামাউন্ট অফ তড়িৎ আছে, ইলেকট্রিসিটি আছে, তো কোনো আয়ন দ্বারা যে ভগ্নাংশ ফ্র্যাকশন যে ভগ্নাংশ বাহিত হয় তাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার। মানে কোনো তড়িতে যে ভগ্নাংশ কোনো বিশেষ আয়ন বহন করে তাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার। এবার টি প্লাস হচ্ছে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার, টি মাইনাস হচ্ছে অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার। ঠিক আছে, তার মানে টি দিয়ে ডিনোট করা হয়, টি প্লাস হচ্ছে ক্যাটায়ন, টি মাইনাস হচ্ছে অ্যানায়ন। এবার ট্রান্সপোর্ট নাম্বারের সঙ্গে মোবিলিটি কি সম্পর্ক? ট্রান্সপোর্ট নাম্বার দেখা যায় টি প্লাস হচ্ছে ইউ বাই ইউ প্লাস ভি, আর টি মাইনাস হচ্ছে ভি বাই ইউ প্লাস ভি। তারপরে এখানে ইউ ইউজ করা হয়, এখানে ইউ প্লাস ভি। ইউ হচ্ছে কি মোবিলিটি অফ ক্যাটায়ন, যেহেতু এখানে প্লাস নেওয়া হচ্ছে ক্যাটায়ন, এখানে ইউ হচ্ছে মোবিলিটি অফ ক্যাটায়ন। আর এখানে যে মাইনাস দেওয়া হচ্ছে অ্যানায়ন, সেখানে ভি হচ্ছে মোবিলিটি অফ অ্যানায়ন। ঠিক আছে, তা তুমি যদি টি প্লাস প্লাস টি মাইনাস যোগ করো তার মানে কী পাবে? তার মানে তুমি দ্যাট ইজ ইজিক্যাল টু 1 পাবে। টি প্লাস প্লাস টি মাইনাস ইজিক্যাল টু 1। তার মানে যে কোনো তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে পরিবাহিতাঙ্ক তার সমষ্টি বা বহনাঙ্কের সমষ্টি অলওয়েজ মনে রাখবে, সেটা কিন্তু সবসময় 1 হবে। টোটাল বহনাঙ্কের সমষ্টি হবে, টোটাল বহনাঙ্ক অলওয়েজ ইজিক্যাল টু 1। ঠিক আছে, এবার তোমাকে জানতে হবে একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ বিটুইন ল্যামডা। তুমি জানো ল্যামডা মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অ্যান্ড ট্রান্সপোর্ট নাম্বার। তো ল্যামডা ধরো তোমার জানো, আমি আগেই বলেছি যে ল্যামডা বা যে কন্ডাক্ট্যান্স সেটা ডিপেন্ড করছে মোবিলিটির উপরে। যত বেশি আমি মোবিলিটি বাড়াবো, অর্থাৎ আমি যদি ইউকে ইনক্রিজ করি, তাহলে কিন্তু অলওয়েজ মনে রাখবে ল্যামডা কিন্তু অলওয়েজ ইনক্রিজ হবে, মানে মোবিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে ল্যামডা কিন্তু বাড়বে। ঠিক আছে, তার মানে ল্যামডা প্লাস ধরো ক্যাটায়নের যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ল্যামডা প্লাস দ্যাট ইজ প্রপোর্শনাল টু ইউ। সেরকম তুমি বলতে পারো অ্যানায়নের যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স সেটা হচ্ছে প্রপোর্শনাল টু ভি হচ্ছে অ্যানায়নের মোবিলিটি। তাহলে কী লিখতে পারো? ল্যামডা প্লাস ইজিক্যাল টু কে প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইন্টু ইউ, আর ল্যামডা মাইনাস ইজিক্যাল টু প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইন্টু ভি। তারপর কী লিখতে পারো? ল্যামডা প্লাস ল্যামডা মাইনাস ইজিক্যাল টু কে ইন্টু ইউ প্লাস ভি। এবার তুমি লিখতে পারো কি? ল্যামডা প্লাস ল্যামডা মাইনাস ইজিক্যাল টু তোমরা কী জানো? টোটাল ল্যামডা মানে সেটা ইজ ইজিক্যাল টু ল্যামডা জিরো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন। ওকে, সো দ্যাট ইজ ইজিক্যাল টু ল্যামডা জিরো অ্যাকর্ডিং টু কোলরাস ল। তারপরে লিখতে পারো কি? দ্যাট ইজ ইজিক্যাল টু কে ইন্টু ইউ প্লাস ভি। তারপরে এবার তুমি জানো যে টি প্লাস ইজিক্যাল টু কি? ইউ বাই ইউ প্লাস ভি। তার মানে ইউ মানে কি? ল্যামডা প্লাস বাই কে, আর ভি মানে ল্যামডা মাইনাস বাই কে। তার মানে ল্যামডা প্লাস ডিভাইডেড বাই কে, আর এখানে পাচ্ছ ল্যামডা প্লাস ডিভাইডেড বাই কে প্লাস ল্যামডা মাইনাস ডিভাইডেড বাই কে। তার মানে ল্যামডা প্লাস বাই ল্যামডা প্লাস প্লাস ল্যামডা মাইনাস। হ্যাঁ, এবং তুমি জানো যে ল্যামডা প্লাস ল্যামডা মাইনাস ইজিক্যাল টু কি? ল্যামডা জিরো। তোমরা কি লিখতে পারো? টি প্লাস ইজিক্যাল টু ল্যামডা প্লাস ডিভাইডেড বাই ল্যামডা জিরো অ্যান্ড টি মাইনাস ইজিক্যাল টু ল্যামডা মাইনাস ডিভাইডেড বাই ল্যামডা জিরো। এটাই হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বারের সঙ্গে ল্যামডার রিলেশনশিপ। ঠিক আছে, তার মানে এখানে ল্যামডা প্লাস মানে হচ্ছে কন্ডাক্ট্যান্স ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন আর ফর ক্যাটায়ন, আর ল্যামডা মাইনাস হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন ফর অ্যানায়ন, আর ল্যামডা জিরো কি? ল্যামডা জিরো হচ্ছে টোটাল কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন। ঠিক আছে, তো এটাই হচ্ছে রিলেশনশিপ বিটুইন ল্যামডা অ্যান্ড ট্রান্সপোর্ট নাম্বার। এবার আরেকটা টপিক আমরা জানবো, সেটা বলি। সেটা হচ্ছে মোবিলিটি এবং টেম্পারেচার, এদের মধ্যে কী রিলেশনশিপ। ঠিক আছে, মোবিলিটি এবং টেম্পারেচারের মধ্যে কী রিলেশনশিপ। ধরো এখানে একটা ইলেকট্রোলাইট নেওয়া হয়েছে, ধরো সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, তো প্লাসগুলো হচ্ছে ক্যাটায়ন, মাইনাসগুলো হচ্ছে অ্যানায়ন। এরকম ক্যাটায়ন অ্যানায়ন কিন্তু এর মধ্যে রয়েছে, এই ইলেকট্রোলাইটের যে সলিউশন তার মধ্যে আছে। এবার আমি কী করবো? টেম্পারেচার বাড়াবো, তাই কী করবো? এখানে হিট দিলাম। যদি হিট দিই, তুমি দেখতে পাচ্ছ এই ক্যাটায়ন এবং অ্যানায়নের কী হবে? মুভমেন্ট ফাস্ট হবে, তারপরে ক্যাওসনেস বাড়বে, মানে তাদের যে অর্ডারনেস, যেটা একটা অর্ডার ছিল সেটা কিন্তু ডিসঅর্ডারনেস ইনক্রিজ করবে। যদি ডিসঅর্ডারনেস ইনক্রিজ করে তার মানে কী হবে? যত বেশি ফাস্ট মুভ করবে তো কী হবে? এদের মধ্যে কলিশন বাড়বে। কিন্তু তুমি কি জানো? মোবিলিটি মানে হচ্ছে একটা আয়ন কতটা ফাস্ট এক পাশ থেকে আর এক পাশে মুভ করছে, মানে একটা ইলেকট্রোডের থ্রু দিকে কত ফাস্ট সে মুভ করতে পারছে।
এবার ধরো এই ক্যাটায়নটা যদি আমি কথা বলি, এই ক্যাটায়নটা সে ক্যাথোডের দিকে মুভ করতে চাই, এই ক্যাটায়নের দিকে ক্যাথোড দিকে মুভ করতে চাই, তাহলে কী করবে, যখনই আমি টেম্পারেচার বাড়াবো তখন কী হবে, অন্য যে অ্যানায়ন এবং ক্যাটায়ন তার মধ্যে কলিশন বাড়বে। এই কলিশন যদি বাড়ে তাহলে কী হবে, এ কিন্তু এই পাশ থেকে আর ক্যাথোডের দিকে মুভ করতে পারবে না, বা মুভ করতে তার সময় বেশি লাগবে। যদি সময় বেশি লাগে তার মানে কী হবে, মোবিলিটি ডিক্রিজ করবে। সেই জন্যই কী হয়, টেম্পারেচারের সঙ্গে যে মোবিলিটি তার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। টেম্পারেচার যদি ইনক্রিজ করো, মোবিলিটি ডিক্রিজ করবে, মানে সে এক পাশ থেকে আরেক পাশে কিন্তু ফাস্ট মুভ করতে পারবে না, কারণ কলিশন ইনক্রিজ করবে। ঠিক আছে, তার মানে যদি মোবিলিটি ইনক্রিজ করে, তুমি জানো যে টি প্লাস ইজিক্যাল টু কি, ইউ বাই ইউ প্লাস ভি। যদি ইউ ডিক্রিজ করে তাহলে কি হবে, টি প্লাস সেটাও কিন্তু ডিক্রিজ করে যাবে। এটাই হচ্ছে মোবিলিটির সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক। ঠিক আছে, তার মানে তুমি ট্রান্সপোর্ট নাম্বার, তার মানে মোবিলিটি যদি, তার মানে টেম্পারেচার যদি বাড়াও, তার মানে কিন্তু মোবিলিটি ডিক্রিজ করছে, মানে কন্ডাক্ট্যান্সও ডিক্রিজ করবে এবং ট্রান্সপোর্ট নাম্বারও কিন্তু ডিক্রিজ করবে। এটাই হচ্ছে মোবিলিটির সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক। এবার চলে আসি আর একটা, মোবিলিটির সঙ্গে কনসেন্ট্রেশনের কী সম্পর্ক। তুমি দেখতে পাচ্ছ, ধরো কোনো একটা জায়গায়, কোনো একটা, এখানেই দেখো কনসিডার করো, ধরো আমি এখানে একটা ক্যাটায়ন অ্যানায়ন রয়েছে। এবার আমার এখানে যে ক্যাটায়ন অ্যানায়ন আছে একটা কনসেন্ট্রেশন আছে। এবার আমি কী করবো, কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করবো, বাইরে থেকে আরও বেশি ক্যাটায়ন অ্যানায়ন এখানে আমি অ্যাড করলাম। যদি ক্যাটায়ন অ্যানায়ন অ্যাড করি তাহলে কী হবে, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন যদি ইনক্রিজ করে, কারণ এটা পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, অবশ্যই ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করে। যত বেশি আমি কনসেন্ট্রেশন বাড়াবো ততই ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করবে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে। তাহলে কেউ ধরো এই ক্যাটায়নটাকে আমি মুভ করতে চাই, যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করে গেল, সে কিন্তু এক সাইড থেকে আর এক সাইডে কিন্তু মুভ করতে পারবে না, তার মুভমেন্টটা স্লো হয়ে যাবে এই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের জন্য। তার মানে কি হয়, যদি আমি কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করি, মোবিলিটি কী হবে, ডিক্রিজ করবে। বা উল্টো হয়ে বলি, যদি কনসেন্ট্রেশন ডিক্রিজ করি, মোবিলিটি ইনক্রিজ করবে। ঠিক আছে, তার মানে যদি মোবিলিটি ইনক্রিজ করে, ধরো আমি কনসেন্ট্রেশন ডিক্রিজ করলাম, মোবিলিটি ইনক্রিজ করলো, মানে কি, কন্ডাক্ট্যান্স সেটা ইনক্রিজ করবে। আর যদি মোবিলিটি ইনক্রিজ করে, ট্রান্সপোর্ট নাম্বার সেটাও কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে, তার মানে অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু যদি কনসেন্ট্রেশন ইনক্রিজ করি, মনে রাখবে অ্যাট্রাকশন ফোর্স বিটুইন ক্যাটায়ন এবং অ্যানায়ন ইনক্রিজেস। ঠিক আছে, যদি ইনক্রিজ করে তাহলে কী হবে, কনসেন্ট্রেশন বাড়ার সঙ্গে সঙ্গে মোবিলিটি ডিক্রিজ করবে, আর ট্রান্সপোর্ট নাম্বার সেটাও ডিক্রিজ করবে, এবং কন্ডাক্টিভিটি সেটাও কিন্তু ডিক্রিজ করবে। তারপরে এই দুটো খুব একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ, এবং তার সেগুলো ভাবতে হবে যে কেন, যদি এক্সপ্লেন করা হয় যে কেন টেম্পারেচার বাড়লে মোবিলিটি বাড়বে বা কমবে, কীরকম রিলেশনশিপ, যদি জিজ্ঞেস করে তাকে কিন্তু তোমাকে এইভাবে বলতে হবে। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন মোবিলিটি অ্যান্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, মানে ল্যামডা এবং ইউ এর মধ্যে রিলেশনশিপ। আমি অলরেডি বলেছি যে কন্ডাক্ট্যান্স সেটা ইনক্রিজ করবে যদি আমি ইউ অর্থাৎ মোবিলিটিকে ইনক্রিজ করি, অর্থাৎ দ্যাটস ওয়াই ল্যামডা প্লাস প্রপোর্শনাল টু ইউ। তবে কী লিখতে পারো, ল্যামডা প্লাস ইজিক্যাল টু কে ইন্টু ইউ। তার মানে দেখা যায় এই যে কে, যে কনস্ট্যান্টটা পেলাম, সেই কনস্ট্যান্টটা হচ্ছে 1 ফ্যারাডে, কে ইজিক্যাল টু 1F। ওকে, 9650 কুলম, 1F ইজিক্যাল টু। সো হট ইউ রাইট, ল্যামডা প্লাস ইজিক্যাল টু F ইন্টু ইউ। তার মানে ইউ ইজিক্যাল টু হচ্ছে ল্যামডা প্লাস ডিভাইডেড বাই F। এটাই হচ্ছে ইউ এর ফর্মুলা, এবং এটাই হচ্ছে মোবিলিটির সাথে ল্যামডা প্লাস এর রিলেশনশিপ। থ্যাংক ইউ। Finally, my request to my students, please subscribe my channel. Thank you.